হৃদমায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। দীর্ঘ সময় কান্নার দরুন চোখ ফুলে উঠেছে মুক্তার। রক্তিম চেহারায়, ফোন কানে চেপে বসে বিছানায়। ফাহাদ পাশেই বসা নিরুপায় হয়ে। বউকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার এই মুহূর্তে নেই। মুক্তার অঝরে কান্না একটা সময়ে ফুপানোতে পৌঁছালো। তারপরও বারবার কল মিলালো আরিফকে। রাগ, অপমান, কষ্ট সংমিশ্রণে যখন তুঙ্গে, তখনই ওপাশ থেকে কল রিসিভ করলো আরিফ। হ্যালো বলার আগে মুক্তা অঝরে কান্নার শব্দে উত্তেজিত হলো আরিফ। অস্থির ন্যায় জানতে চাইল কিছু হয়েছে। আপনজনের গলা শুনতে পেয়ে মুক্তা আরো ফুপাতে লাগলো। অস্থির আরিফ বারবার জানতে চাইল, কি হয়েছে তোর, এইভাবে কাঁদছিস কেন? আমায় বল, ফাহাদ কিছু বলেছে তোকে? মুক্তার অঝরে কান্নার দরুন কথা আটকে আসছে ফুপানোতে। ফুপাতে বলল, ভাই সারাদিন পর মাত্রই বাসায় ফিরেছে আরিফ। গরমে ঘামান্ত শরীরে বাসার ঘরের ফ্যান চালিয়ে সবে সোফায় বসেছিল সে। হাতে তখনও নিজের পাসপোর্টের সাথে আরো কিছু ডকুমেন্টস চাপা। এর মাঝে মুক্তার ফোন পেয়ে অস্থির উত্তেজিত হলো আরিফ বোনের কান্নায়। হাতের কাগজগুলো সেইভাবেই এলোমেলো সোফার টেবিলে রেখে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো অস্থির ভঙ্গিতে। মুক্তার ভাই বলে কান্নার ফুপানোতে। বাসার চাবি পুনরায় মুঠোয় নিতে উত্তেজিত ভঙ্গিতে মুক্তাকে শুধিয়ে আরিফ বলল, কি হয়েছে তোর, এভাবে কাঁদছিস কেন? ওই বাড়ির মানুষ তোকে কিছু বলেছে মুক্তা? তোর শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ? ফাহাদ তোর গায়ে হাত তুলেছে? না ভাই। তাহলে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। আরিফের ভরসা পেয়ে মুক্তা ফুপাতে বলল, ভাই মায়া বিয়ে করে ফেলেছে আমার ভাসুরের সাথে। কথাটা বলতেই মুক্তা আবারও ফুপাতে লাগলো অঝরে কান্নায়। অথচ মুক্তার মুখে মায়ার বিয়ের সংবাদ শুনে আরিফের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। বরং এতক্ষণ মুক্তাকে নিয়ে যে অস্থিরতা আর ভয় আরিফের মাঝে ছিল, সেটা যেন এক মুহূর্তে গায়েব হয়ে গেল। আরিফ মুক্তার কথা শুনে পুনরায় জায়গায় বসে পড়ল। দীর্ঘশ্বাস গোপন করে শান্ত হলো। ছোট করে উত্তর দিয়ে বলল, ও। আরিফের শান্ত কণ্ঠ আর উদাসীন উত্তরে উত্তেজনা বাড়ল মুক্তার মাঝে। এত বড় একটা সংবাদ শোনার পর মুক্তার মতন আরিফের মাঝে একই অস্থিরতা, উত্তেজনা দেখা যাওয়ার কথা, অথচ সে জায়গায় আরিফ নিরুত্তর, শান্ত। মুক্তার অস্থির ভঙ্গিতে বলল, তুমি ও বলছো ভাইয়া? মায়া এত বড় একটা কাজ করলো আর তুমি শান্ত? তুমি জানো আমার শ্বশুরবাড়িতে এই মুহূর্তে কি ঝড় বয়ে গেছে? কত কিছু শুনতে হয়েছে আমায়। আমার খালা শাশুড়ি বলে আমার বাবা নাকি মেয়ে নিয়ে ব্যবসা করে। এর জন্য প্রথমে আমি, তারপর মায়াকে লেলিয়ে দিয়েছি আমার ভাসুরের পেছনে বড়লোক ছেলে পটাতে। আমরা ছোটলোক, ছোট জাতের মানুষ, টাকা পয়সা দেখি নাই, সেজন্য বড়লোক ছেলেদেরকে পটিয়ে বেড়াই। তুমি মনে হয় শুনেছ আমার খালা শাশুড়ির মেয়ে শশী আপুর সাথে হৃদ ভাইয়ের ছোট থেকেই বিয়ে ঠিক ছিল। আজ পারিবারিকভাবে ওনাদের বিয়ের ডেট ফিক্সড হওয়ার কথা উঠলে হৃদ ভাই মায়ের সঙ্গে ওনার বিয়ের কথা সবাইকে জানায়। তারপর থেকেই বাড়িতে ঝামেলা হচ্ছে। আমার ভাসুর শশী আপুর গায়ে হাত তুলেছে। এর জন্য আমার শ্বশুরবাড়ির সবাই আমার উপরে রেগে। তারা কেউ চাইছে না আমি মায়াকে নিয়ে এই বাড়িতে আর থাকি। এই প্রথম আমার শাশুড়ি আমাকে মায়ের জন্য এত কথা শুনিয়ে গেল। ওনাদের ভালো ছেলেকে মায়া কিভাবে পটিয়ে বিয়ে করে ফেললো সেটা নিয়ে আমাকে কথা শুনিয়ে গেল। ভাই মায়া কেন এই কাজ করলো? মায়ার জন্য এখন আমার সংসারটাও ভাঙতে বসেছে।
মুক্তা দীর্ঘ কথায় আরিফ নিশ্চুপে শুনল। আরিফ আগে থেকেই জানতো এমন কিছু হবে। মায়ের জন্য মুক্তার সংসারে এফেক্ট হবে সেটাও জানে, কিন্তু যেটা হয়ে গেছে সেটা বলে কিছু করার নেই। বরং এই উত্তাপ পরিস্থিতি সামাল দিতে যা করণীয় তা করতে হবে। আরিফ দীর্ঘশ্বাস ফেলে আবারও শান্ত কণ্ঠে মুক্তাকে বোঝাতে চেয়ে বলল, ফাহাদকে বল তোকে আর জুঁইকে আমার কাছে দিয়ে যেতে। তুই কিছুদিন আমার ফ্ল্যাটে থাক, দেখবি সবকিছু এমনি ঠিক হয়ে গেছে। আরিফের কথায় মুক্তা আতঙ্কিত গলায় বলল, আর মায়াকে আনবো না ভাই, ও কই থাকবে? আরিফ আগের ন্যায় শান্ত কণ্ঠে বলল, মায়া ওইখানেই থাকবে, তুই চলে আয় জুঁইকে নিয়ে। মায়ের চিন্তায় মুক্তা ফের বলল, না ভাই, আমি মায়াকে এখানে রেখে একা আসতে পারবো না। তুমি জানো না ভাই, আমার শ্বশুরবাড়ির সবাই আমার আর মায়ের উপরে ভীষণ রেগে আছে। আর এই পরিস্থিতিতে যদি আমি ওকে সবার মাঝে একা ফেলে চলে যাই, তাহলে সবাই মায়াকে কি করবে? আরিফ মুক্তার কথা শেষ করার আগেই বলল, কেউ কিছু করতে পারবে না, মায়া ওর জায়গায় আছে। তোকে যা বলছি তুই তাই কর, জুঁইকে নিয়ে আমার কাছে চলে আয়, বাকিটা আমি দেখে নিব। মুক্তা উত্তেজিত গলায় বলল, কিন্তু ভাই, মায়া ওকে কিভাবে আমার শ্বশুরবাড়িতে রেখে আসবো? তোকে এত সব চিন্তা করতে হবে না, ওইটা তোর না মায়ার শ্বশুরবাড়ি। মায়াকে প্রোটেক্ট করার জন্য ওর হাজবেন্ড আছে, বরং তোর জায়গাটা ওই বাড়িতে শূন্য। তোর দিকে ওই বাড়ির সবাই সহজে আঙ্গুল তুলতে পারবে, কিন্তু রিদ খানের বউকে কিছু বলার সাহস কেউ করতে পারবে না। সেজন্যই বলছি, এই পরিস্থিতিতে তুই ফেঁসে যাবি যদি এরপরও খানবাড়িতে থাকিস। তুই আমার কাছে চলে আয়, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। রিদ খান নিজের বউকে হেফাজত করতে জানে। আরিফের কথায় মুক্তার কান্না থেমে গেল। মেরে বসে রইল হতবাক হয়ে। ভেবে দেখল আরিফের কথাগুলো আসলে সত্যি। এই উত্তাপ পরিস্থিতিতে কেউই মায়াকে কিছু বলতে যাচ্ছে না, আর না কেউ মায়াকে দোষী করছে। সবাই মুক্তাকে দোষী করছে সবকিছুর জন্য। মায়ার হয়ে মুক্তাকে অপমান করছে বারবার। হয়তো হৃদের ভয়ে মায়াকে কেউ কিছু বলতে যাচ্ছে না। তাছাড়া মায়ের পক্ষে তো স্বয়ং নিহাল খানও দাঁড়িয়ে মায়াকে খানবাড়ির ইজ্জত বলেও দাবি করেছেন তিনি। এত কিছুর পর অবশ্যই কারো সাহস হবে না এই মুহূর্তে মায়াকে কিছু বলতে যাওয়ার। কিন্তু মুক্তার পেছনে কে আছে? ওর শ্বশুর শাশুড়ি, আর না ওর স্বামী। ফাহাদ তো ভদ্র ছেলের খেতাব নিয়ে বসে, অবশ্যই বউয়ের জন্য কথা বলার সাহস তার হবে না। সকল ঝড়ঝাপটা তো এখন মুক্তার উপর দিয়েই যাবে, কিন্তু তাই বলে মুক্তা নিজের বোনকে এইভাবে সকলের মাঝে একা ছেড়ে দিতে পারবে না অন্যের ভরসায়। সবার সামনে সাহস না থাকলে যে সবাই অগোচরে মায়ের ক্ষতি করতে চাইবে না, এটা বা কি গ্যারান্টি আছে? শশীর মা যে পরিমাণে মায়ের উপর রেগে আছে, শশীকে হৃদে থাপ্পড় মারা নিয়ে এই শোধ অবশ্যই তিনি মায়ের উপরে তুলবেন। মায়ের উপরে রাগ আছে সেটা ভিন্ন কথা, কিন্তু তাই বলে মায়াকে বিপদের মুখে ফেলে একা চলে যাওয়ার কোনো বড় বোনের কাজ নয়। মুক্তা যাবে না মায়াকে একা ফেলে, যত যা কিছু হবার হোক। তারপরও মুক্তা মায়াকে ফেলে যাবে না বলে মনস্থির করল, আর এতে করে মুক্তা নিজের বিপদের মুখে ফেলল। মূলত মুক্তা আরিফের কথা যথাযথ অর্থই বোঝেনি। মায়া যে একা সকলের মাঝে রয়েছে সেই চিন্তা রিদ খানের মাথায়ও আছে। সেই চিন্তায় সে নিশ্চয়ই নিজের বউকে হেফাজত করবে যে কোনো মূল্যে। অথচ মুক্তা আরিফের কথাটা বুঝল উল্টো। মায়ের টেনশনে সেও খানবাড়িতে থেকে গেল, বরং আরিফের সঙ্গে রাগারাগি করে বসল, নিজের মনের সন্দেহ পোষণ করে। আরিফকে শক্ত গলায় প্রশ্ন করে বলল, তুমি কি মায়ের বিয়েটা আগে থেকেই জানতে ভাই? মুক্তার কথায় আরিফ কিছুটা সময় নিশ্চুপ থেকে উত্তর দিল, জানতাম। বসা থেকে চেঁচালো মুক্তা, কি? তুমি এত বড় কথা
জানার পরও আমাদের কাউকে জানাওনি? ভাই, এর জন্যই মায়ের সাথে নাহিদের বিয়েটা তুমি ভেঙে দিতে চেয়েছিলে? কবে থেকে জানো তুমি এসব? 3 মাস হবে। এর মানে তুমি মাকে সাহায্য করেছো আমার ভাসুরের সাথে মুক্তার কথা শেষ করার আগেই আরিফ ধমকে উঠে বলল, বাজে কথা বলবি না মুক্তা, আমি এসব কিছুই জানতাম না। আমি বিয়ের ব্যাপারটা শুনেছি, সেটা 3 মাস হয়েছে। আমি কাউকে বলতে সাহস করিনি। মুক্তা নিজের রাগ প্রকাশ করে বলল, সাহায্য না করলে তুমি 3 মাস ধরে এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়ে রেখেছো কেন? অন্তত আমাদের বাড়িতে জানাতে পারতে বিষয়টা। তাহলে আব্বা চাচা তারা হয়তো চেয়ারম্যান পরিবারের কথা দিয়ে রাখতো না। তুমি জানো আব্বা কতটা ওয়াদাদার মানুষ, কথার খেলাপ তিনি পছন্দ করেন না। তুমি এক্ষুনি ফোন করে সবাইকে বলে দাও সবটা। আমি মায়ার এই বিয়ে মানি না। মুক্তার কথায় অস্থির উত্তেজনা দেখা গেল আরিফের মাঝে। আরিফ অধৈর্যের ন্যায় মুক্তাকে বলল, খবরদার মুক্তা, কাউকে কিছু এখন বলতে যাবি না তুই। আপাতত তোর শ্বশুরবাড়ির পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর আমি বাড়িতে কথা বলবো। 2 দিন পর আমি বাড়িতে যাব, তখন আব্বা চাচার সাথে এই নিয়ে কথা বলবো। নিহাল আঙ্কেলের কল এসেছিল আমার কাছে একটু আগে। তিনি আমাদের বাড়িতে যেতে চাচ্ছেন আব্বার সাথে কথা বলতে। আমি ওনার কাছে 1 সপ্তাহ সময় চেয়েছি বাড়িতে সবাইকে বোঝানোর জন্য। তাই আমার বাড়িতে যাওয়ার আগে তুই কাউকে ফোন দিয়ে কিছু বলিস না প্লিজ। আব্বা হার্টের রোগী, চাচা মাথা গরম মানুষ। দেখা যাবে বাড়িতে তাণ্ডব বয়ে গেছে। তুই আমার কথাটা রাখ মুক্তা, আপাতত কাউকে ফোন দিস না। আমাকে 2টা দিনের সময় দে, আমি ঠান্ডা মাথায় সবাইকে বোঝানোর চেষ্টা করব, ভরসা রাখ। আরিফের কথায় মুক্তা রেগেমেগে কল কাটতে বলল, আমি পারবো না, আমি এক্ষুনি ফোন করে সবাইকে বলে দেব। কথাটা বলেই মুক্তা কল কেটে দিতে হাতে ফোনটা ছুঁড়ে মারল দূরে। রাগে জেদে 2 হাতে মুখ ঢেকে আবারও কাঁদতে বসলো। তখন রেগে আরিফকে হুমকি দিয়ে বললেও মুক্তা বাড়িতে কল দিল না, কারণ সে জানে এই মুহূর্তে কল দিলে হিতে বিপরীতে চলে যাবে পরিস্থিতি। মুক্তা যেমন মায়ার এই বিয়ে মানে না, তেমনি ওদের পরিবারও কেউ মানবে না। এই সম্পূর্ণ সময়টা ফাহাদ ছিল নীরব দর্শক। একদিকে বউ ও তার শ্বশুরবাড়ির মানুষ, অন্যদিকে নিজের পরিবার। ফাহাদ গুড বয় হওয়াতে হৃদের মতন নিজের বউয়ের পক্ষ টেনে কথা বলতে পারছে না, আর না অন্যায়কে অন্যায় বলতে পারছে, শুধু চুপচাপ দেখা ছাড়া। এজন্যই হয়তো আরিফ বারবার মুক্তাকে বোঝাতে চেয়েছিল ফাহাদ রিদ খান নয় যে পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের বউয়ের সম্মান বাঁচাবে। অন্যায় না থাকা সত্ত্বেও সবাই খুব সহজে ফাহাদের বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবে, কিন্তু অপরাধী হয়েও কেউ রিদ খানের বউয়ের দিকে আঙ্গুল তুলতে পারবে না। সেজন্য রিদ খানের বউ হৃদের কাছে হেফাজত, আর ফাহাদের বউ চলে যাক ভাইয়ের কাছে। অতি সূক্ষ্মভাবে বিষয়টা ভেবে ফাহাদ মন্ত হয়ে বসে রইল মুক্তার পাশে। আসলে ফাহাদ ছোট থেকেই ভদ্র। বাবা মার ন্যায়টা আর ভালো ছেলের জন্য কখনো ন্যায় থাকার পরও বউয়ের পক্ষ নিয়ে কথা বলতে পারে না, যেমন আজকেও পারেনি। আসলে মানুষ ঠিকই বলে, পরিবারের বেয়াদব অভদ্র ছেলেদের বউরা সবসময় সম্মানে থাকে, ভালো থাকে। তাদের দিকে কেউ সহজে আঙ্গুল তুলতে পারে না স্বামীর ভয়ে। কিন্তু দিন শেষে অসুখী তো ভদ্র ভালো খেতাব পাওয়া পুরুষদের বউরাই থাকে। সকালে গড়িয়ে দুপুর হলো। মায়াকে নিয়ে ঘরবন্দি হয়ে বসে জুঁই। অতিরিক্ত কান্নার ফলে 2 চোখ মুখ ফুলে একাকার। জুঁই মায়ার পাশে অপরাধীর ন্যায়। সান্ত্বনা দেওয়ার মতন ভাষা এই মুহূর্তে জুঁইয়ের কাছেও নেই। এই পরিস্থিতিতে পড়বে সেটা আগে থেকেই জানতো, কিন্তু তারপরও ভয় আছে জুঁই। সকালের ঘটনার পর মুক্তাকে কোথাও দেখা যায়নি।
এমনকি খান বাড়ির কাউকে দেখা যায়নি ওদের কক্ষে আশেপাশে। তবে জুঁইয়ের হাতের ফোনটায় কিছুক্ষণ পরপর রাদিফ আসিফ কল আসছে বারবার। মায়ের খোঁজ নিচ্ছে তারা। এর মাঝে দুবার আয়নের কল এসেছে জুঁইয়ের ফোনে। মায়ের পাশাপাশি জুঁইয়ের খবরও নিচ্ছে সে। এতে জুঁই ভীষণ খুশি। যাক, অবশেষে আয়নের সঙ্গে অল্প ফোনালাপ হয়েছে, এটাই অনেক। জুঁই আয়নের বিষয়ে ভীষণ অনুতপ্ত। অন্তত আয়ন যদি এবার জুঁইকে ক্ষমা করে এটাই অনেক। মায়ের কান্না করতে করতে একটা সময় জুঁইয়ের কোলে মায়া এলিয়ে ঘুমিয়ে। জুঁই তখন হাতের ফোনটা পাশে রেখে অনেকটা সময় নিয়ে মায়ের মাথায় হাত বোলাচ্ছিল। হঠাৎই ফোনের ভাইব্রেশন শব্দ পাশে তাকাতেই দেখল ফোনের স্ক্রিনে আয়নের নাম্বারটা ভাসছে। আনন্দিত মনে তাড়াহুড়োয় আয়নের কলটি রিসিভ করে কানে দিতে দিতে সালাম দিল জুঁই। আসসালামু আলাইকুম। আয়ন রোহেশ হয়ে সালামের উত্তর দিয়ে সরাসরি মায়ের কথা জানতে চেয়ে বলল, মায়া কই? জুঁই উত্তর দিল, পাশেই, কাঁদতে কাঁদতে মাত্রই ঘুমিয়েছে। আয়ন স্বাভাবিকের ন্যায় পুনরায় জানতে চাইল, আপনাদের কেউ কিছু বলেছে জুঁই? না। মায়া খেয়েছে কিছু? না। আপনি? না। কেউ খাবার দিয়ে যায়নি আপনাদের? না। আয়ন চুপ করে গেল ইতস্ততায়। কেউ যে ওদের দুপুরের খাবার দিয়ে যাবে না এমনটা ভাবেনি আয়ন। সবাই না হোক, অন্তত হেনা খান এমন নয় যে বাড়ির অতিথিদের না খাইয়ে রাখবে। অথচ আয়নের ধারণাতেই ছিল না খানবাড়িতে রান্নাই হয়নি তখনও। আর না কেউ খেয়েছে। সবাই শশীকে নিয়ে ব্যস্ত। অস্থির উত্তেজনায় দুর্বল মন মানসিকতার জন্য জ্ঞান হারিয়ে বেডে শুয়ে শশী, যার জন্য হেনা খান কক্ষ হতে বের হয়ে মায়াদের খোঁজ নিতে পারেননি তিনি। এর মাঝে খানবাড়ির পারিবারিক ডাক্তার এসে শশীকে চেক আপও করে গিয়েছেন একবার। শশীকে রেস্ট নিতে বলে তিনিও বেরিয়ে গেছেন, এই বলে যেন শশীকে মানসিক চাপ থেকে দূরে রাখে সবাই। শশীকে ঘুমাতে দেখে আশ্বস্ত হয়ে সবাই এসে বসল বাড়ির ড্রয়িং রুমে। তোড়জোড় চালিয়ে হেনা খান ছুটল বাড়ির সদস্যদের জন্য দুপুরের খাবারের আয়োজন করতে। সময় তখন 12টা পার হয়ে 1টার ঘরে। অসময়ে ফোন আসলো আয়নের জুঁইয়ের ফোনে। আয়ন জুঁই দুজনেই জানে না নিচে কি হচ্ছে। আয়ন খানিকটা সময় চুপ থেকে জুঁইকে ডাকলো ঠান্ডা স্বরে, জুঁই। আয়নের শান্ত কণ্ঠ জুঁইকে অশান্ত করলো। বুকের ভেতর এক মুহূর্তের জন্য তোলপাড় হলো আয়নের ভেজা লোহাময় স্বরে, হায়। জুঁই টিপ 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 বুকে ছোট করে উত্তর দিল মিহিস্বরে, আমি কিছু চাইলে আপনি সেটা আমাকে দেবেন? আয়ন কিছু চাইবে আর জুঁই তা দেবে না, সেটা কখনোই হবার নয়। জুঁইয়ের সাধ্যের ভেতরে থাকলে অবশ্যই দিবে সে। আয়নের কথা যথাযথ অর্থ না বুঝে জুঁই তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলল, অবশ্যই দিব। কি চাই আপনার বলুন? জুঁইয়ের তাড়াহুড়োয় বাচ্চামিতে আয়ন স্নিগ্ধতায় হাসল। আয়নের চাইতে দেরি, অথচ জুঁইয়ের রাজি হতে দেরি হলো না। কিন্তু আয়ন জানে, যখন আয়ন সত্যি সত্যি জুঁইয়ের থেকে কিছু চাইবে তখন এই জুঁই সবার আগে আয়নকে ফিরিয়ে দেবে। আয়নের হাসির শব্দে জুঁইয়ের কানে বাজল। মুহূর্তে ভালো লাগা ছেয়ে গেল মনের ভেতর। আজ কতদিন পর সে আয়নের মন মাতানো স্নিগ্ধ হাসির শব্দ পেল জুঁই। এই হাসি যেন জুঁইয়ের চিরচেনা, অতি পরিচিত। বেখেয়ালি জুঁইয়ের ধ্যান ভাঙে আয়নের আবার বলল, এখন রাজি হচ্ছেন, পরে আবার পাল্টে নিবেন না তো জুঁই? আমি কিন্তু আপনার থেকে দরকারি কিছু চাই। জুঁই
স্বতঃস্ফূর্ততার সঙ্গে বলল, অবশ্যই দিব, পাল্টে নেওয়া আমার স্বভাবে নেই। আয়ন জুঁইকে খোঁচা মেরে বলল, আপনার স্বভাব সম্পর্কে আমি অবগত জুঁই। আপনি পাল্টি না, শুধু অস্বীকার করেন, সত্যিকে মিথ্যা বানান, বাস এতটুকুই। আয়নের কথায় জুঁই চুপ করে গেল মন খারাপে। জুঁই বুঝতে পারছে আয়ন পূর্বের কথার রেশ ধরেই এখন জুঁইকে খোঁচা মারছে। অপরাধী জুঁই তাও সয়ে নিল, সে অপরাধী। আয়নের সাথে সম্পর্কটা সে অস্বীকার করেছিল, এজন্যই এখন এই এতটুকু খোঁচা তো জুঁই সহ্য করতেই পারে, তাই না? আয়ন জুঁইয়ের মন খারাপের চুক্তিটা বুঝে সিরিয়াস গলায় বলল, আমার সাথে কাল দেখা করবেন জুঁই? জুঁইয়ের মন খারাপে আয়নের কথা শুধিয়ে বলল, আচ্ছা, কিন্তু কাল কেন? আপনি চাইলে এক্ষুনি দেখা করতে পারেন, আমি তো আপনার নানুবাড়িতেই আছি। তা আছেন হয়তো, কিন্তু আমি খানবাড়িতে ফিরতে ফিরতে আপনি হয়তো থাকবেন না জুঁই। একটু পর আসিফ আসবে আপনাকে নিয়ে যেতে, তাই কাল আমি মুরাদপুরে আসবো আপনার সাথে দেখা করতে। আয়নের কথায় জুঁই খানিকটা অধৈর্যের ন্যায় শুধিয়ে বলল, আমি একা যাব? মায়া যাবে না আমার সাথে? ও কোথায় থাকবে? এখানে? হৃদের বউ হৃদ জানে সে কোথায় রাখবে। আপনার এত চিন্তা না করলেও চলবে, আপনার তো জামাই নেই, সেজন্য আমি আপনার হয়ে তদারকি করছি। আপনার যখন একটা ব্যক্তিগত মানুষ চলে আসবে, তখন আমিও না হয় দূরে চলে গেলাম। আয়নের কথায় জুঁই বেশ কষ্ট পেল, মুখ ফুটে বলতে পারল না, আপনি তো আমার ব্যক্তিগত মানুষ ডাক্তার সাহেব, আমার ভুল হয়েছে, একবারের মতন আমাকে ক্ষমা করে দিন। জুঁইয়ের নিশ্চকতায় আয়ন ফের বলল, কাল আসলে দেখা করবেন তো জুঁই? তাহলে আশা করা যায় আপনি আমাকে ফেরাবেন না। জুঁই মন খারাপে বলল, কি চাই এক্ষুনি বলে দিন, সাধ্যে থাকলে অবশ্যই দেব, সাধ্যে না থাকলে দরকার হলে জোগাড় করে দেব, তারপর আপনাকে ফেরাবো না। আসলেই দেবেন? সত্যি তো? তাহলে চাইবো, বলুন কি চাই। সত্যি তো? বললাম তো দেব। আয়ন বেশ সিরিয়াস গলায় বলল, ঠিক আছে, আপনার একটা শ্যামা সুন্দরী ফ্রেন্ড আছে না, লম্বা করে, কি জানি নাম, নাদিয়া না কি একটা আছে না? ওর নাম্বারটা আমাকে দেন তো প্লিজ। আসলে মেয়েটার প্রেমে পড়েছি আমি, তাই আমার আপনার ফ্রেন্ডের নাম্বারটা লাগবে জুঁই। আয়নের কথায় জুঁই স্তব্ধতার মৃদু চেঁচিয়ে বলল, কি? আপনি আর নাদিয়া? অসম্ভব। কেন অসম্ভব জুঁই? সত্যি আমার আপনার ফ্রেন্ড নাদিয়াকে ভালো লাগে, আমরা দুইজনই একই রঙের মানুষ, সেজন্য আমাকে নাদিয়ার অস্বীকার করবে না। আপনার মতন সুন্দরী প্রেমিকা বানাতে গেলে তো 2 দিন পর পর আমাকে অস্বীকার করবে কালো বলে। এর জন্য নিজের সেফটি হিসেবে ভাবলাম নিজের গায়ে রঙের সাথে মিল রেখে কাউকে পছন্দ করি। জুঁই, কাল যখন আপনি আসবেন তখন অবশ্যই নাদিয়াকে সঙ্গে করে নিয়ে আসবেন, দুইজনের অফিসিয়াল মিটআপও হয়ে যাবে। কি বলেন? করবেন না আমার জন্য এতটুকু? রাগে দুঃখে মেজাজ দেখে জুঁই ঠাস করে কল কেটে দিল। আয়নের কথায় জুঁইয়ের ভীষণ কান্না পাচ্ছে। আয়ন জুঁইয়ের কাছে নাদিয়ার নাম্বার চাইবে সেটা স্বপ্নেও ভাবেনি জুঁই। ওর মন ভাঙা কষ্ট যখন চোখে নোনা জল গিয়ে গাল গড়িয়ে পড়ছিল, ঠিক তখনই দুর্বল শরীরে কক্ষে প্রবেশ করল শশী। ফোলা ফোলা চোখ আর খোলা চুলে দরজা ঠেলে সোজা এসে বসলো মায়ার পায়ের কাছে ফ্লোরে। 2 হাতে মায়ার 2 পা চেপে ফ্লোরে বসলো বিছানায় কপাল ঠেকিয়ে, শরীর ঝাঁপিয়ে গোঙালো কান্নায়। মায়া তখন জুঁইয়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে। শশীর হঠাৎ আগমনে জুঁই নিজের কষ্ট ভুলে ভয়ে আটকিয়ে উঠল ঘুমন্ত মায়াকে 2 হাতে জাপটে জড়িয়ে। মায়ার গাঢ় ঘুমে হঠাৎ ছুটে গেল কারোর কান্নার ফুপানোতে।
ঘুমন্ত মায়া ধরপড়িয়ে উঠে বসতে চাইলে টান পড়ল পায়ে। আতঙ্কিত ভঙ্গিতে পায়ের কাছটায় তাকাতেই দেখল শশী দুই হাতে মায়ার দুই পা চেপে বিছানায় কপাল ঠেকিয়ে ফোঁপাচ্ছে কান্নায়। তাড়াহুড়োয় মায়া শশীর হাত হতে নিজের পা ছাড়াতে চেয়ে বলল, আপু কি করছেন? উঠে বসুন, আমার পা ছাড়ুন প্লিজ। শশী সেভাবে মায়ের পায়ে হাত দিয়ে বসে। দুর্বল শরীরে কান্নার শব্দ নিশ্চুপ। মানুষের জীবনে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু ধাক্কা যেমন ভেতর থেকে ভেঙে চুরে গড়িয়ে দেয় মানুষকে, ঠিক তেমনই শশীর মন মস্তিষ্ক দুটোই এই মুহূর্তে ভেঙে চুরে গড়িয়ে ঘায়েল হয়ে আছে। কাঁচের টুকরোর ন্যায় খণ্ডিত হয়ে আছে শশীর সাজানো গোছানো স্বপ্নগুলো। বুকফাটা আর্তনাদে সেভাবেই লুটিয়ে পড়ে শশী বলতে লাগলো, সবই তো আমার ছিল মায়া। তাহলে আমার জায়গায় তুমি কিভাবে এসে গেলে? আমার মানুষটা তোমার কিভাবে হয়ে গেল? এসব তো আমার হওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমি ভুল করলাম কোথায়? এই বাড়ি, এই ঘর, এই মানুষগুলো সবই তো আমার আপনজন। তাহলে তোমার কিভাবে হলো? জন্ম থেকে বড় হলাম এই বাড়িতে, ভালোবাসলাম এই বাড়ির ছেলেকে। আমাকে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছিল এটা আমার শ্বশুর বাড়ি। হৃদ খান আমার ভবিষ্যৎ স্বামী। হৃদের জন্য কখনো কোনো খারাপ রিলেশনে জড়াইনি। কলেজ লাইফে আমার একটা ক্লাসমেটকে আমার ভালো লাগতো। ছোট ছিলাম, আবেগী বয়সে প্রায় 6 মাস প্রেমও করেছিলাম, কিন্তু কখনো কোনো খারাপ কিছুতে জড়াইনি। তবে একটা সময় যখন বুঝতে পারলাম আমি আসলে হৃদকে ছাড়া অন্য কাউকে কখনো ভালোবাসতে পারবো না, তখন থেকেই হৃদকে ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকাইনি পর্যন্ত। আমার অনেকটা বছরের সাজানো গোছানো স্বপ্ন তোমার আগমন ছিল ধ্বংসের ন্যায় মায়া। ঠুনকো হাওয়ার ঝড়ে গেল সব। আজ আমার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। আজ আমি। শশীর কান্নায় মায়ার অপরাধ বোধ করল। সে সত্যি কারো সাজানো গোছানো স্বপ্নে ঢুকতে চায়নি, আর না শশীকে কষ্ট দিতে চেয়েছে। মায়া যদি বুঝতো ওর স্বামীকে খোঁজার পেছনে শশীর আজকের মতন কষ্ট পাবে, তাহলে সে কখনোই হৃদকে খুঁজতো না, বরং অনেক আগেই এই সম্পর্ক থেকে পিছিয়ে যেত। মায়া নিজেও দেখেছিল হৃদের প্রতি শশীর কেয়ারনেস। কত লেবু পানি খাওয়াতো রোজ। তখন তো মায়া হৃদকে চিনত না স্বামী স্বরূপে। মায়ার ভীষণ মায়া হলো শশীর জন্য। কান্নাও পেল তীব্র অপরাধ বোধে। মায়া দুই হাতের মুঠোয় শশীর হাত নিজের পা থেকে সরাতে চেয়ে বলতে লাগলো, আপু প্লিজ এমন বলছেন কেন? আমি সত্যি আপনার কষ্টের কারণ হতে চাইনি। আমাকে মাফ করবেন সবকিছুর জন্য। আপনি প্লিজ উঠে বসুন। মায়ের কথায় শশী মাথা তুলে তাকালো। অনেক সময় নিয়ে কান্নার দরুন মায়ারও চোখ মুখ ফুলে আছে। শশী মায়ের চোখের দিকে তাকাতেই গলা চুইয়ে টপ করে অশ্রু গড়ালো নিচে। কষ্টজনিত ভেজা গলায় শশী ফের বলল, আমার স্বপ্ন ভাঙা কষ্টে বুকটা হাহাকার করছে মায়া। মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে গেছি, সর্বত্র হারিয়ে নিঃশেষ হয়ে গেছি। প্লিজ মায়া, আমার সবকিছু আমাকে ফিরিয়ে দাও না। আমি আমার সবকিছুর জন্য তোমার কাছে ভিক্ষা চাই। আমার স্বপ্ন, আমার ভালোবাসা, আমার হৃদ আমাকে ফিরিয়ে দাও। আমি বাঁচতে পারবো না হৃদকে ছাড়া। প্লিজ দয়া করো আমার উপরে।
আর হৃদের মাঝে তুমি এসো না, আমাদের জীবন থেকে চলে যাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ দয়া করো। শশীর হাহাকারের কান্নায় মায়া কেঁদে উঠল। ও কিভাবে ওর স্বামীকে ছাড়া থাকবে? মায়া তো স্বামীর চেহারা না দেখেই ভালোবেসেছিল, তাহলে আজ কিভাবে অন্য কারোর জন্য সে স্বামীকে ছেড়ে দিবে? মায়া বুঝতে পারছে শশীর অনেকটা বছরে সাজানো স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু তাই বলে মায়া তো এখানে অপরাধী নয়। হৃদ খান মায়ার প্রেমিক নয় যে ব্রেকআপ করে নিবে। মায়া হৃদের বিবাহিত বউ, যেখানে প্রেমের মতন চাইলে ব্রেকআপ করা যায় না, তালাক দিতে হয়। মায়া নিজের জীবন থাকতেও কখনো তালাক শব্দ নিজের জীবনে ছড়াতে দিবে না। মায়া শশীর 2 হাত মুঠোতে নিয়ে বোঝাতে চেয়ে বলল, এসব কি বলছেন আপু? আমি বিবাহিত, আমার ওনার সাথে বিয়ে হয়েছে। আপনি আমার কাছে আমার স্বামীকে ভিক্ষা চাইছেন, যেটা আমি দিতে অক্ষম। প্রেমিক হলে ব্রেকআপ করে নিতাম, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ব্রেকআপ হয় না। আমি পারবো না আপনার কথা রাখতে। মায়ার কথায় শশী 2 চোখে পানি ছেড়ে দিয়ে আকুতি স্বরে বলল, তোমার সামান্য 2 দিনের পরিচয়ে বিয়ের জন্য হৃদকে ছাড়তে পারবে না? তাহলে ভাবো, আমার 20 বছরের স্বপ্ন ভেঙে তার উপরে তুমি ঘর বানাচ্ছ, সেটা আমি কিভাবে মেনে নিব? শশীর কথা মায়ার পছন্দ হলো না। মায়া মোটেও কারো স্বপ্ন ভেঙে নিজের ঘর সাজাচ্ছে না, বরং হৃদকে মায়া চিনতও না, আর না হৃদকে চিনত মায়াকে। 2 জনের হঠাৎ অনাকাঙ্ক্ষিত ভাবে বিয়ে হয়েছিল, কেউ নিজে থেকে চায়নি এই বিয়েটা। পরিস্থিতি দায়ে কিংবা ভাগ্যের একত্রে লেখা ছিল বলে 2 জনের বিয়ে হওয়ার 2 বছর পরও ওরা একে অপরকে খুঁজে পেয়েছে। এখানে ওরা কেউই ইচ্ছাকৃত কিছু করেনি, বা শশী যেটা করছে সেটা ইচ্ছাকৃত। মায়া শশীকে বোঝাতে চেয়ে বলল, আমি আপনার স্বপ্ন ভেঙে নিজের ঘর বানাইনি আপু। আমার ভাগ্যে যে ছিল তার সাথে ঘর বানানোর চেষ্টা করছি, বরং আপনি জোর করে সেটা পেতে চাচ্ছেন যেটা আপনার ভাগ্যে নেই। আপনি মানুষকে মন দিয়েছেন। শশীর কথায় শশী হাঁ করে শ্বাস নিল। অতি কষ্টে বুকটা হাহাকার করছে ওর, নিঃশ্বাস আটকে আসছে বারবার। এত বছরের যত্নে গড়া ভালোবাসা কত সহজে মায়া বলে ফেলল। শশীর ভুল মানুষকে ভালোবেসেছে এতদিন, যে ভাগ্যে ছিল না তাকে মন দিয়েছে। আসলে কি তাই? যে ভাগ্যে থাকে না সে কেন মনে বসতি গড়ে? কেন? শশী মায়ার চোখে চোখ রেখে 2 নয়ন অশ্রু ছেড়ে ফের অসহায় গলায় মায়াকে বলল, আমি শূন্য, তুমি পূর্ণ। আমি হারিয়েছি, তুমি পেয়েছ। আজ আমি কাঁদছি, হয়তো একদিন চুপ হয়ে যাব। এইভাবেই আমার মানুষটা তোমার, আমার স্বপ্ন তোমার, আমার ভালোবাসা তোমার, আমার দুঃখ তোমার, দুঃখ আমার। শশীর চোখে তার অসহায়ত্ব প্রকাশ পেল। ভালোবাসা হারানোর তীব্র বেদনা দেখা গেল। মায়া শশীর 2 হাত ধরে রাখা অবস্থায় কিছু বলতে চাইল, কিন্তু তার আগে ভেসে আসলো কারোর গম্ভীর কণ্ঠ, নাটক করা শেষ তো, নাকি আরো বশীকরণ করা বাকি আছে? হৃদের কথায় তৎক্ষণাৎ ধরফরিয়ে ঘুরে তাকালো জুই ও মায়া। শশী তেমন ভাবাবেগ দেখালো না, বরং হৃদের কণ্ঠে ব্যর্থ হয়ে নুয়ে পড়ল বিছানার কপাল ঠেকিয়ে। মায়া জুই হৃদের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খানিকটা ভয় পেল। বিশেষ করে মায়া একবার শশীর দিকে তাকাচ্ছে তো অন্যবার ঘুরে দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে তাকাচ্ছে। অফিসিয়াল গেটআপে দাঁড়িয়ে হৃদ হয়তো সবে বাইরে থেকে ফিরেছে। গায়ের কালো কোটটা বাম হাতের মুঠোয় চেপে ডান হাত পকেটে গুজে দাঁড়িয়ে শশীকে উদ্দেশ্য করে উক্ত কথাগুলো বলল সে। মায়া হৃদকে দেখে চুপ করে যেতেই হৃদ কক্ষের ভেতরে প্রবেশ করতে করতে হাত
কোটের পেছনে দাঁড়িয়ে থাকা আসিফকে দিতে দিতে ফের শশীর উদ্দেশ্যে বলল হৃদ, হারায় তো তারা যারা পেয়েছিল, তোর কি ছিল যেটা হারানোর এত কষ্ট পাচ্ছিস তুই? হৃদের কথায় শশী নিরুত্তর হয়ে বিছানায় মুখ গুজে ফোঁপাচ্ছে। মায়া একবার শশী অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে। হৃদ শশীকে উত্তর করতে না দেখে সেও আর কথা বাড়ালো না। এমনিতেই সকালের ঘটনা নিয়ে মেজাজ খারাপ তার। এখন আবার বাড়িতে ফিরে শশীকে মায়ার রুমে দেখবে সে ভাবেনি। মায়া শশী দুইজনের কথা হৃদ শুনেছে। হয়তো হৃদ আসতে আরো একটু দেরি হলে এখানে কি ঘটতে পারত সেটা ধারণা ছিল হৃদের। প্রথমে শশী মায়াকে নিজের কথা ইমোশনাল করে বোঝাতে চাইতো হৃদের জীবন থেকে চলে যেতে। বরাবরই মায়ের কথা না শুনলে দ্বিতীয় পদক্ষেপ নিত শশী, যেটা ধারণা হয়তো মায়ারও নেই। শশী মেন্টাল পেশেন্ট, সেটা জানার পরও বাড়ির সবাই কিভাবে শশীকে একা ছেড়ে দিল ওর বউয়ের ক্ষতি করতে। হৃদ শশীর উপর নিজের মেজাজ দেখালো না। পাগলের সামনে কি বা মেজাজ দেখাবে সে? তার চেয়ে বরং নিজের বউকে নিয়ে সেই চলে যাবে এই বাড়ি থেকে। এই বাড়িতে তার বউ আপাতত সেফ না। হৃদ দক্ষ হাতে বাড়িয়ে তৎক্ষণাৎ মায়ের হাত টেনে বিছানা থেকে নামাতে নামাতে আসিফের উদ্দেশ্য করে বলল, আসিফ, জুঁইকে ওদের বাসায় দিয়ে আয়। জি ভাই। আসিফ তৎক্ষণাৎ সম্মতি জানাতেই হৃদ মায়ের হাত চেপে চলল দরজার দিকে। হৃদের পেছন পেছন আসিফ ও জুঁইকে নিয়ে বেরিয়ে আসলো শশীকে কক্ষে রেখে। হৃদ যখন মায়াকে নিয়ে নিচে ড্রয়িং রুমে পার হয়ে বেরিয়ে যাচ্ছিল তখন সেখানে খানবাড়ির সকলেই উপস্থিত ছিল। শশীর মা সালমা বেগমও ছিল। তিনি রাগে ফুঁসতে থাকেন হৃদকে মায়াকে নিয়ে বেরিয়ে যেতে দেখে। মুক্তা হেনা খানের সঙ্গে ছিল, সেও দেখেছে মায়াকে নিয়ে হৃদ আর আসিফের সঙ্গে জুঁইকে বেরিয়ে যেতে। সকালের ঘটনার পুনরায় তাজা হলো। জুঁই হৃদের সামনে কেউ কিছু বলতে না পেরে মুক্তাকে কেউ ছাড়ল না এবার যাতা শোনাতে। শেষ পর্যন্ত সালমা বেগম হাইপার হয়ে শশী যখন মায়ার রুম থেকে নিচে এসে সবার সামনে আবারও অজ্ঞান হয়ে পড়ল তখন। মেয়ের অবস্থা খারাপ দেখে রেগে হিতাহিত জ্ঞান হারিয়ে তিনি তেড়ে যান মুক্তাকে মারতে। ছোট বোনকে না পেয়ে বড় বোনের উপর ক্ষোভ প্রকাশ করতে চাইলে হেনা খান আর আরাফ খান সে যাত্রায় বাধা দেয় সালমা বেগমকে। অস্থির উত্তেজিত পরিস্থিতিতে ফাহাদ তখন শশীকে কোলে নিয়ে রুমের দিকে যাচ্ছিল। হঠাৎ সালমা বেগমের ওইভাবে মুক্তার উপর হামলে পড়তে দেখে সেও মুহূর্তে থমকে দাঁড়ালো জায়গায়। কয়েক সেকেন্ড থমকানো অবস্থায় গেল ফাহাদের। হুঁশে ফিরে শশীকে নিয়ে ওপরে না গিয়ে তৎক্ষণাৎ সোফায় ফেলে সেও রাগে বসে মুক্তাকে নিয়ে বেরিয়ে গেল সোজা। দোষী যারা তাদেরকেও কিছু না বলে সবাই মুক্তাকেই কেন দোষ দিচ্ছে? মুক্তা কি ওর বোনকে বলেছিল হৃদ খানের সঙ্গে গিয়ে বিয়ে বসতে? সবার মতন মুক্তাও তো আজই প্রথম শুনলো মায়ের বিয়ে করেছে সেটা। তাহলে সবাই কেন মুক্তাকে হেনস্থা করছে এর জন্য? ওর কি দোষ এখানে? সাহস থাকলে গিয়ে হৃদ খান বা তার বউকে গিয়ে প্রশ্ন করুক কেন তারা বিয়ে করেছে। সেটা না করে সবাই ফাহাদের বউয়ের দিকে আঙ্গুল তুলছে। ফাহাদ মুখ ফুটে কিছু বলে না বলে সবাই ওর ভদ্রতার সুযোগ নিয়ে ওর বউয়ের উপর দেয়। সুযোগ নিবে ওর বউয়ের উপর দিয়ে। তাহলে ফাহাদ কিসের পুরুষ হলো যদি সে তার বউয়ের হেফাজতই করতে না পারে? তাই ফাহাদ ঠিক করলো এই পরিবেশে আর নয়। সে আজ এই মুহূর্তে মুক্তাকে নিয়ে ঢাকায় চলে যাবে, এখানে আর নয়। হৃদ মায়াকে নিয়ে নিজের গাড়িতে উঠে বসতেই
আসিফ জুঁইকে নিয়ে উঠল অপর গাড়িতে। পরপর দুটো গাড়ি বেরিয়ে যেতে ফাহাদ নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল মুক্তাকে নিয়ে। অসহায় অপমানিত হওয়া মুক্তা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে তীব্র অপমানে। আজ পর্যন্ত ওর বাবা মা কেউ ওর গায়ে হাত তোলেনি শত অন্যায়ের পরও। এমনকি এতদিনের রিলেশনে ফাহাদ পর্যন্ত ওর গায়ে হাত তোলেনি। হাত তোলা তো দূর, উঁচু গলায় দুটো কথা পর্যন্ত বলেনি। সেখানে মায়ার জন্য নিজের শ্বশুরবাড়িতে ওকে আজ কত অপমানিত হতে হলো। গায়ে হাত তোলার নবদ পর্যন্ত হয়ে গেল। এই সবই হয়েছে মায়ের জন্য। মায়া কিভাবে পারলো ছোট বোন হয়ে মুক্তাকে এই পরিস্থিতিতে ফেলতে? নিশ্চুপ উদাস ভঙ্গিতে চুপচাপ নত মস্তিষ্কে বসে মায়া হৃদ সামনে তাকিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ২-৩ বার চোখ ঘুরিয়ে দেখে নিল নত মস্তিষ্কের মায়াকে। সে সমাবেশ থেকে সোজা বাড়ি গিয়েছিল, তাই ফ্রেশ হওয়ার সুযোগ পায়নি। গায়ের সকালে সাদা শার্ট ও কালো প্যান্ট নিয়ে এখনো ইন করা, দু হাতে শার্ট কোনোয় অবধি টেনে ভাঁজ করা, বাম হাতের ঘড়ি খুলে ফোনের সাথে গাড়ির ডেস্কের ওপরে রাখা, দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দু বাহু শক্ত পেশি ফুলে শার্ট ছিঁড়ে খুঁড়ে যেন বেরিয়ে আসতে চাচ্ছে। মায়া ২-১ বার আট চোখে হৃদকে পুনরায় নিচে তাকালো। হৃদের কথা বলতে না দেখে কোলের উপর হাত দুটোর দিকে তাকিয়ে অনেক সময় পর মিনমিন গলায় মায়া বলল, শশী আপু মনে হয়। হৃদ মায়ের কথা শেষ করতে না দিয়ে শক্ত গলায় বলল, কার কি মনে হলো সেটা আপনার দেখা দরকার নেই ম্যাডাম। আপনার জামাই কি চায় সেটা দেখবেন শুধু। আপনার জীবনের লক্ষ্য শুধুমাত্র আপনার জামাই হবে, অন্য কিছু না। যতদিন আমি বেঁচে আছি আমার থেকে আপনাকে আলাদা করার সাহস কারো বাপেরও নেই। যে আপনার দিকে আঙ্গুল তুলবে আমি তাকে সোজা উপরের টিকিট ধরিয়ে দেব। হৃদ, তুমি ছাড়া চলবে না, একদমই চলবে না। আই নিড ইউ অ্যান্ড আই মিন ইট। হৃদের কথায় মায়া চুপ করে গেল। মায়া জানে এরপর কি হবে। আজকে যা হয়েছে নিশ্চয় এতক্ষণে মায়ের পরিবারে সেই খবর পৌঁছে গেছে। আচ্ছা, মায়ের পরিবার কিভাবে রিয়েক্ট করবে এসব ব্যাপারে? যত কিছুই হোক, মায়া ওর স্বামীকে কোনো কিছুর জন্য ছাড়বে না। বিয়ে তো ওরা অনেক আগেই করে ফেলেছে। ভুল যেহেতু হয়েছে, তাই দরকার হলে মায়া সবার পায়ে পড়ে থাকবে, ক্ষমা চাইবে, তারপরও স্বামীর সঙ্গ ছাড়বে না ও। মায়া ভয়ে ভয়ে হৃদ থেকে জানতে চেয়ে বলল, আমাদের বাড়িতে মনে হয় এতক্ষণে বিয়ের খবরটা পৌঁছে গেছে, তাই না? আপনি কিছু জানেন এ ব্যাপারে? হৃদ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, খবর না পৌঁছালেও পৌঁছে যাবে দ্রুত। আমি পৌঁছাবো সেই খবর। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। তোমার কলেজ ট্রান্সফার ঢাকায় করাবো। বি রেডি, প্রস্তুত হও সবকিছুর জন্য। হৃদের ইঙ্গিতমূলক কথায় মায়া আটকে উঠল। মায়ার মোটেও প্রস্তুত নয় দুজনের একত্রে থাকার জন্য। সেজন্যই মায়া আতঙ্কিত ভঙ্গিতে আপত্তি জানাতে চেয়ে বলল, কি বলছেন এসব? আমি পারবো না। তোমার মতামত চাইনি, আমার ডিসিশন জানিয়েছি। প্লিজ শাট আপ। হৃদের ধমকে মায়ার গাল ফুলিয়ে বসল। হৃদকে আর রাগাতে না চাইল না। এমনিতেই সবাই জেনে গেছে ওদের সম্পর্কে। এখন নিশ্চয়ই হৃদ মায়াকে সময় দিবে না আলাদাভাবে। মায়ের মন খারাপ করে জানতে চাইল, আমি কি আপনার মায়ের সাথে থাকবো? হৃদ আগের ন্যায় বলল, না, আমার সাথে। মায়া কপাল কুঁচকে হৃদের দিকে তাকিয়ে সন্দেহ করে বলল, আপনি কি আমাকে আপনার ওই আলাদা বাড়িতে রাখতে চাইছেন কোনোভাবে? রাখতে চাচ্ছি না, তুমি সেইখানেই থাকবে আমার সাথে। মায়া নাকচ স্বরে তৎক্ষণাৎ আপত্তি জানিয়ে বলল, অসম্ভব, আমি আপনার সাথে ওই বাড়িতে একা থাকবো না কক্ষনো।
আমি আপনার আম্মুর সঙ্গে থাকবো, নয়তো না। হৃদ গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মায়ের দিকে তাকালো কপাল কুঁচকে। একটা ভ্রু উঁচিয়ে বলল, বিয়ে করেছি আমি বউকে মায়ের সাথে রাখার জন্য, আমার বউ আমার সাথে থাকবে। মায়া জেদ করে বলল, আমি এত কিছু জানি না, আমি আন্টির সঙ্গে থাকবো, নয়তো না। হৃদ মায়ের কথার সামনের দিকে ঘুরে গেল। ড্রাইভিং এ মনোযোগ দিতে দিতে বলল, কথা কিছু বুঝে শুনে বলিয়েন ম্যাডাম, আমার মধ্যে কিন্তু লজ্জার সিস্টেমটাই ডাউনলোড নেই। চাইলে চেক করতে পারেন। আপনি যার সাথে ঘুমান তার ঘর থেকে ধরে আনবো আমি, সেটা নিশ্চয়ই আপনার ভালো লাগবে না, রাইট? হৃদের কথায় মায়ের নাক মুখ ছিটকে বলল, আপনি এত নির্লজ্জ! ছি, সমাজে আমি এমনি বদনাম, বইয়ের জন্য না হয় আরো একটু বদনাম হলাম, সমস্যা কই? মায়া বুঝতে পারছে হৃদের সঙ্গে তর্কে সে পারবে না, তাই সে আপোষে হার মেনে নিয়ে বলল, আমরা এখন কই যাব? আমার ফ্ল্যাটে, মুরাদপুরে। কতদিন থাকবো? 2 দিন। কেন? কাজ আছে। কি কাজ? হৃদ মায়ের কথার উত্তর না দিয়ে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে লাগলো। হৃদকে উত্তর দিতে না দেখে মায়া বুঝতে পারল মায়ের কথার উত্তর হৃদ দেবে না। মায়া চুপচাপ বসে থাকতে না পেরে হৃদের ফোন চাইতেই হৃদ হাত বাড়িয়ে ডেস্কের উপর থেকে নিজের ফোনটা মায়াকে দিল লক খুলে। মায়া হৃদের ফোন হাতে নিতেই প্রথমে গ্যালারিতে ঢুকলো কি আছে তা দেখতে। সচরাচর হৃদের ফোনে তেমন কিছুই থাকে না, তাই মায়াও তেমন কিছুই পেল না। শুধু হোয়াটসঅ্যাপে ফোল্ডারে মায়ের বেশ কিছু ছবি দেখলো, যেগুলো মায়া নিজেই সময়ে সময়ে হৃদকে পাঠিয়েছিল। সেগুলো হৃদের নিজের ছবিও নেই ফোনে। সচরাচর সে কখনো ছবি টবি তোলে না, যার জন্য ফোনে তেমন ছবিও দেখা যায় না। তবে মায়া ভারী আশ্চর্য হলো কিছু একটা দেখে। হৃদের ফোনের ক্যামেরা ফোল্ডারে মায়ের বেশ কিছু নতুন ছবি দেখলো, যেগুলো মায়া কখনোই পাঠায়নি হৃদকে। এমনকি মায়া জানেও না মায়ের এসব ছবি হৃদের ফোনে আছে। সেটা ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে এইগুলো মায়া অজান্তে তোলা হয়েছে বিভিন্ন সময়। মায়া গুনে গুনে 9টা ছবি পেল ওর নতুন। তার মধ্যে প্রায় সবগুলোই ছবি কলেজ ড্রেস পরা। একটা ছবি মায়াকে ভীষণভাবে চমকিত করলো। সেই সঙ্গে ছবিটা দেখে মনে পড়ে গেল মায়ার সে প্রথমের দিনে দেখা পাঞ্জাবিওয়ালা হৃদ খানকে। নীল শাড়িতে মায়া কলেজের করিডোরে দাঁড়িয়ে হাতের চুড়িগুলোর দিকে তাকিয়েছিল। দেখে মনে হচ্ছে মায়া ছবি তোলার জন্য এমনভাবে দাঁড়িয়েছে। দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ছবিটা। মায়া নিজেকে এই ছবিতে ভীষণ সুন্দর লাগছে। কিন্তু এই ছবিটা তুলল কখন? মায়া হৃদের সেই প্রথম দিনের সাক্ষাৎকার ছিল কলেজের সেই নবীনবরণের অনুষ্ঠানে। তখন তো কেউ কাউকে চিনত না। তাহলে হৃদের ফোনে মায়ার তখনকার ছবি আসলো কোথা থেকে? এই ছবি তো মায়ার কাছেও নেই। তাহলে মায়া হৃদের দিকে ফোনটা দেখাতে দেখাতে ভারী আশ্চর্যের ন্যায় বলল, এই ছবিটা আপনার ফোনে কিভাবে আসলো? এটা আমাদের প্রথম দিনের সাক্ষাতের ছবি ছিল না, তাই না? আপনি তখনকার ছবি কই পেলেন? হৃদ জানত মায়া হৃদের ফোনে এই ছবি দেখে এমন কিছুই প্রশ্ন করবে। সেজন্য হৃদের মধ্যে তেমন ভাবাবেগ দেখা গেল না মায়ের প্রশ্নে। বরং স্বাভাবিকের ন্যায় স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, তুলেছিলাম সেজন্যই পেয়েছো? মায়া অস্থির ভঙ্গিতে বলল, তুলেছিলাম মানে? আপনি তুলেছিলেন এটা? হ্যাঁ। আপনি তখন আমাকে চিনতেন না? তাহলে সন্দেহ হয়েছিল। কি সন্দেহ করেছিলেন? আমি আপনার বউ হতে পারি এটা?
হৃদের কথায় মায়ার মাঝে তীব্র থেকে তীব্রতর কৌতূহল দেখা গেল সবকিছু জানতে। সে বারবার প্রশ্ন করে বলল, আপনার আমার চেহারা মনে ছিল? আপনি তো বিয়ের রাতে ঠিকঠাক আমাকে দেখেননি মনে হয়। মনে ছিল না বলে সেজন্য বারবার তোমাকে তোমার পরিচয় জিজ্ঞাসা করছিলাম, কিন্তু তুমি ঘুরিয়ে ফিরিয়ে আমাকে মিথ্যা বলে যাচ্ছিলে। তোমার সম্পর্কে সত্যিটা আমার জানা ছিল না বলেই আমার অনেকটা দিন লেগেছে তোমাকে খুঁজে বের করতে। হৃদের কথার মাঝে মায়া আবারও অস্থির উত্তেজিত দেখা গেল। আপনিও আমাকে খুঁজেছেন? আল্লাহ, আমি তো জানতামই না। কবে থেকে খুঁজেছেন? হৃদ মায়ার এই প্রশ্নের উত্তরটা দিতে না চেয়ে ট্যাড়ামি করে বলল, জানি না। মায়া অস্থির ভঙ্গিতে পুনরায় বলল, প্লিজ প্লিজ বলুন না, এমন করছেন কেন? কবে থেকে খুঁজেছেন আমাকে? আমাদের বিয়ের পরের দিন থেকেই? না, তাহলে কবে থেকে? তোমাকে দেখার পর মনে হয়েছিল তোমার খোঁজ নেওয়া উচিত। মায়া পরপর প্রশ্ন করে বলল, তাহলে আমাকে কবে খুঁজে পেলেন? কবে জানতে পারলেন আমি আপনার বউ? যেদিন সকালে থাপড় খেয়েছিলে সেই দিন। হৃদের কথায় মায়া উৎসাহিত মুখটা ফুস করে নিভে গেল। মনে পড়ে গেল হৃদের হাতে তিনটে থাপ্পড় খাওয়ার কথা। কেউ যে হারিয়ে যাওয়া বউকে খুঁজে মারতে পারে তা জানা ছিল না ওর। কই, মায়া তো হৃদকে মারেনি, বরং স্বামীকে খুঁজে পেয়েছিল বলে পাগল পাগল হয়ে জড়িয়ে ধরেছিল। আর মায়ার টেরা স্বামী কি করলো? ওকে মারলো। কই, সে মায়াকে আদর করবে, বউকে চিনতে পেরেছে বলে তা না করে উল্টো মায়াকে মারলো। মায়ের মন খারাপ করে হৃদকে পুনরায় প্রশ্ন করে বলল, আপনি সেদিন আমাকে ওইভাবে মারলেন কেন? হৃদ উত্তর আসলো তৎক্ষণাৎ, কারণ ছিল তাই। এমন কি কারণ ছিল যে হারিয়ে যাওয়া বউকে খুঁজে পাওয়ার পরও মারতে হবে আপনার? একটু আদরও করতে পারতেন, তাই না? তুমি আদরের মানুষ না, তাই মেরেছি। আদর করতে না পারেন, অন্তত আপনি সত্যিটা জানার পর আমাকে জানাতে পারতেন, তাই না? মায়ের কথায় হৃদ ফের কপাল কুঁচকে মায়ের দিকে তাকাতে তাকাতে বলল, তুমি আমাকে জানিয়ে পালিয়েছিলে সেই দিন রাতে যে আমি জানাবো? আমি জানাইনি বলে আপনিও জানাবেন না? আপনি তো দেখেছিলেন আমি কতটা পাগল পাগল হয়ে আপনার খোঁজ করছিলাম, তাই না? তো তুমিও তো দেখেছিলে আমি সেই দিন রাতে অসুস্থ ছিলাম। তারপরও তো অজ্ঞান অবস্থায় আমাকে ফেলে এসেছিলে, তাই না? হৃদের কথায় মায়া অপরাধ বোধ হলো। মায়া ফের মন খারাপ করতে করতে বলল, আমি আপনাকে ফেলে আসতে চাইনি। আমি তখন অনেক ভয় পেয়েছিলাম, সেজন্য ভয়ে ভয়ে শেষ রাতে পালিয়ে গিয়েছিলাম, যাতে কেউ আমাকে খুঁজে না পায়। হৃদ সামনের দিকে ঘুরে যেতে যেতে বলল, ব্যাস এতটুকুই? আপনি চেয়েছিলেন যাতে আমি আপনাকে খুঁজে না পাই, সেজন্যই আমিও ধরা দিইনি, আপনার খোঁজে অপেক্ষায় ছিলাম। আপনি অনেক পাষাণ, নিষ্ঠুর, আমাকে একটুও ভালোবাসেন না। আপনাকে ভালোবাসার জন্যই সঙ্গে নিয়ে যাচ্ছি ম্যাডাম। আপনি কি কি ভালোবাসা চান সেটার লিস্ট করুন মনে মনে, সব রাতে পুষিয়ে দেব। হৃদের কথায় মায়া থতমত খেয়ে বসলো। হঠাৎ হৃদের এমন কিছু বলবে তা মায়ার ধারণাতে ছিল না। মায়া হৃদের কথায় নাক মুখ ছিটকিয়ে বলল, ছি? কি ছি? আমাকে লিঙ্ক পাঠাতে আপনার ছি মনে হয় না? আর আমি কিছু বললেই ছি? ইন্টারেস্টিং। হৃদের কথায় মায়া ক্ষেপে যাওয়ার মতন করে বলল, মিথ্যা বলছেন কেন? কিসের লিঙ্ক পাঠিয়েছি আপনাকে? মায়ের কথায় হৃদ হেয়ালি করে বলল, আচ্ছা তাই? মেসেজ অপশনে যান, ওইখানে আপনার পাঠানোর লিঙ্ক আছে এখানে আপনার পাঠানোর লিঙ্ক আছে সেখানে। রাতের জন্য রেখে দিয়েছি আপনার সব লিঙ্কগুলো, সবগুলো একত্রে অ্যাপ্লাই করব তাই। হৃদের মুখে মেসেজ অপশনের কথা শুনে মায়া রাফার পাঠানো মেসেজগুলোর কথা মনে পড়ে গেল। মায়া নিজেও জানতো না সেই দিন রাফা হৃদকে কি পাঠিয়েছিল। মায়া হৃদের সঙ্গে কথা না বাড়িয়ে তৎক্ষণাৎ ঢুকলো মেসেজ অপশনে রাফার পাঠানো মেসেজগুলো দেখতে। পরপর 3টা মেসেজ রাফা পাঠিয়েছিল সেই দিন, বাকিগুলো মায়ার। মায়া রাফার লাস্ট 3টা মেসেজ পড়ে চোখ
কপালে উঠল। সবগুলো আস্তাগফিরুল্লাহ কথাবার্তা। ছি, এত নোংরা কথা কেউ কাউকে লিখতে পারে? সবগুলো কথাই কেমন নোংরা আর গা শিউরে ওঠার মতন। ছি। মায়া দাঁতে দাঁত পিষে রাফার পাঠানো লাস্ট লিঙ্কটাতে ক্লিক করতেই মায়া গুগল 18+ ওয়েবসাইটে নিয়ে যেতেই অনাকাঙ্ক্ষিত কিছু ভিডিও দেখে তৎক্ষণাৎ চিৎকার দিয়ে উঠল হাতের ফোন ফেলে। ভাগ্যক্রমে সেই ফোনটা গিয়ে পড়ল হৃদের পায়ের উপর। ফোনের স্ক্রিনে তখনও ভিডিও প্লে হচ্ছিল, সেই সাথে কিছু অদ্ভুত অদ্ভুত শব্দ। মায়া চিৎকার করে লাফ দিয়ে উঠে বসলো সিটের উপরে। দুগালে হাত দিয়ে তবা তবা করতে করতে বলতে লাগলো, ছি ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি এত খারাপ, এসব দেখেন, ছি, ইয়াক। মায়ের কথায় হৃদ ঘাড় বেঁকিয়ে কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। তাকে লিঙ্ক পাঠিয়ে এখন তাকে দোষারোপ করছে এসবের জন্য। বিষয়টা কেমন হয়ে গেল না? হৃদ গাড়ির স্পিড কমিয়ে আনলো, দৃষ্টি নত করে পায়ের দিকে তাকালো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্য। হৃদের দেখা দেখি মায়াও তাকালো সেই দিকে। ছিছি করতে করতে ফোনের স্ক্রিনে চোখ পড়তে আবারও আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে চিল্লাতে লাগলো। হৃদ এক হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঝুঁকে নিচ থেকে ফোনটা উঠালো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে স্বেচ্ছায় ফোনের ভলিউম বাড়িয়ে মায়ের দিকে ফোনটা এগিয়ে দিতে দিতে বলল, তুমি চাইলে কন্টিনিউ করতে পারো, রাতের জন্য কাজে দিবে। মায়া তৎক্ষণাৎ নাক মুখ ছিটিয়ে হৃদের থেকে দূরে সরে বসলো গাড়ির সাথে সিটিয়ে। উত্তেজিত গলায় বলল, ছি, সরান এটা, আমি আপনার সাথে যাব না, আপনি অনেক খারাপ। কি দেখেন? ছি, গাড়ি থামান বলছি, অসভ্য লোক। হৃদ মায়ের কথা শুনলো না, বরং ফোনটা বন্ধ করে ডেস্কের উপর ঢিল মেরে রাখতে রাখতে বলল, সরি জান, আপাতত ফুল মোডে আছি, গাড়ি তো তোমার শ্বশুরবাড়ি গিয়েই থামবে।